ভোরের শীতল বাতাস যখন শান্তিময় শহরের বুকে একটি নতুন দিনের বার্তা নিয়ে আসছিল, ঠিক সেই সময় স্নেহা তার পুরনো মডেলের স্কুটিটি ধীরে ধীরে জনবহুল রানাঘাট সড়কের ওপর দিয়ে চালাচ্ছিল। তার পরনে ছিল সাধারণ একটি সুতির সালোয়ার কামিজ। দেখলে মনে হবে সে যেন পাশের কোনো মফস্বল বা গ্রামের সাদাসিধে নিয়ে। তার পোশাক বা চালচলন দেখে এক লম্হাতেও কারোর আন্দাজ করার উপায় ছিল না যে সে এই শহরের পুলিশ সুপার এসপি জয়শ্রী মিত্রের একমাত্র কন্যা। সেদিন সে যাচ্ছিল তার প্রিয় বান্ধবীর বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। পথিমধ্যে বাজারের মোড় অতিক্রম করতেই তার চোখ পড়ল রাস্তার একপাশে, যেখানে ৫-৬ জন পুলিশ অফিসার গাড়ি এবং বাইকের কাগজপত্র পরীক্ষা করছিল। সেই দলের মধ্যে ইন্সপেক্টর প্রদীপ সাহাও উপস্থিত ছিলেন। এই প্রদীপ সাহা সেই একই থানায় নিযুক্ত ছিলেন যেখানে স্নেহার মা জয়শ্রী মিত্রের নিয়মিত যাতায়াত ছিল, এবং জয়শ্রী তাকে নিজের একজন ভালো পরিচিত বা শুভাকাঙ্ক্ষী বলেই মনে করতেন। স্নেহা তাদের দিকে পৌঁছানো মাত্রই প্রদীপ সাহা হাত তুলে তাকে থামার ইশারা করলেন। স্নেহা স্কুটিটিকে রাস্তার পাশে সাবধানে রাখতেই ইন্সপেক্টর হেসে বললেন, আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন হেলমেট ছাড়া? আর স্কুটিও এত জোরে চালাচ্ছিলেন কেন? এখন তো চালান কাটা হবেই, নয়তো আপনাদের মতো লোকেদের স্বভাব কখনোই বদলাবে না। স্নেহা বিনম্রভাবে উত্তর দিল, স্যার মাফ করুন, আমি তাড়াহুড়োতে ছিলাম, তাই হেলমেট নিতে ভুলে গেছি। পাশেই একটি অনুষ্ঠানে যাচ্ছি, ছেড়ে দিন না। আর আমি স্কুটি জোরে চালাইনি, মাত্র ৩০-এর গতিতে ছিল। কিন্তু ইন্সপেক্টর প্রদীপ সাহা ক্ষেপে গেলেন, তুই আমাদের শেখাবি যে আইন কি হয়? বেশি বকবক করিস না, যা বলেছি তা মেনে নে। বেয়াদব মেয়ে, বেশি দেমাক দেখাচ্ছিস। এতটুকু বলে তিনি রেগে স্নেহার গালে জোরে এক চড় মারলেন। তখনও পর্যন্ত তিনি জানতেন না যে এ কোনো সাধারণ মেয়ে নয়, বরং এসপি জয়শ্রী মিত্রের কন্যা। আশেপাশে কিছু লোক মজা দেখতে জড়ো হল, কিন্তু কেউই এগিয়ে এসে সাহায্য করার সাহস করল না। ইন্সপেক্টর চিৎকার করলেন, এটা কি তোর বাবার রাস্তা নাকি? যখন মন চাইল স্কুটি নিয়ে বেরিয়ে পড়লি? বেশি নাটক করিস না, নয়তো তোকে এখনই জেলে পাঠিয়ে দেব। তাড়াতাড়ি ৫,০০০ টাকার চালান ভর, নয়তো স্কুটি সহ তোকেও লকআপে ভরে দেব। স্নেহা হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে এই ইন্সপেক্টর আইনের ভুল ব্যবহার করছেন এবং নিজের অহংকারে মত্ত। সে শান্ত স্বরে বলল, স্যার প্লিজ আমাকে যেতে দিন। আমার কাছে এত টাকা নেই যে আমি ৫,০০০ টাকা দিতে পারি, আর তাছাড়া এত বড় চালান কোনো সামান্য ভুলের জন্য হয় না। কিন্তু এই কথা শুনে প্রদীপ সাহা আরও রেগে গেলেন। মনে হচ্ছে তোকে শিক্ষা দিতেই হবে। তোর মতো মেয়েদের আমি অনেক দেখেছি। হেলমেট লাগাতে পারিস না আর ওপর থেকে মুখ চালাচ্ছিস। এখন চালান না ভরলে লকআপে ঢুকিয়ে দেব, দেখি তুই কি করতে পারিস। তিনি পাশে দাঁড়ানো এক কনস্টেবলকে ইশারা করলেন, চলো একে থানায় নিয়ে যাই, খুব হাওয়ায় উঠছে, এবার একে মাটিতে নামাতে হবে। ইন্সপেক্টর প্রদীপ সাহা রাগে দুজন কনস্টেবলকে ইশারা করলেন, ধরো একে আর থানায় নিয়ে চলো। এই থানাতেই এর মজা দেখাবো, এভাবে মানবে না, এর দৌড় দেখাতে হবে। দুজন কনস্টেবল এগিয়ে গেল এবং স্নেহার দুটি হাত ধরে ফেলল। স্নেহা ঝাঁকি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে হাত দেবেন না, জানেন না আমি কে? যদি ভালো চান তো আমাকে যেতে দিন, নয়তো যা হতে চলেছে তা কল্পনাও করতে পারবেন না। এই কথা শুনে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে গেল। তিনি ক্ষেপে গিয়ে আবারও স্নেহার গালে চড় মারলেন। স্নেহা এতক্ষণ সব সহ্য করছিল, কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছিল যে এই অহংকারী ইন্সপেক্টরকে আইনের মাধ্যমেই উচিত শিক্ষা দেবে। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা মজা দেখছিল, কিন্তু কেউই এগিয়ে এসে সাহায্য করছিল না। চর খাওয়ার পর স্নেহা একটু টলে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। সে দৃঢ় কণ্ঠে বলল, আপনি কারণ ছাড়াই এক মেয়ের ওপর হাত তুলছেন, এর শাস্তি আপনি অবশ্যই পাবেন। পরে খুব আফসোস করবেন, এখনও সময় আছে, শুধরে যান। কিন্তু প্রদীপ সাহা আরও রেগে গেল, খুব মুখ চলছে, চলো একে নিয়ে। কনস্টেবলরা স্নেহাকে শক্ত করে ধরল এবং থানার দিকে নিয়ে গেল। থানায় পৌঁছেই প্রদীপ সাহা জোরে আওয়াজে বলল, কোথায় মরলে সবাই? তাড়াতাড়ি চা নিয়ে এসো, একজন বিশেষ অতিথি এনেছি, এদের ভালো করে খাতিরদারি করতে হবে। এক কনস্টেবল দৌড়ে চা নিয়ে এলো এবং প্রদীপ সাহা আরামে ডেস্কে বসে গেল। এবার তোকে দেখাই আমাদের ক্ষমতা। আইনের সাথে পাঙ্গা নিচ্ছিলি, তাই না? এবার বুঝতে পারবি তোর দৌড় কতটুকু। সে কারণ ছাড়াই স্নেহার বিরুদ্ধে মিথ্যে রিপোর্ট দায়ের করল এবং বলল, দেখে নিলি, রিপোর্ট তৈরি, এবার ভেতরে ঢোকাও একে, এর সব দেমাক বের করে দেব। কিছুক্ষণের মধ্যেই স্নেহাকে একটি নোংরা অন্ধকার লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে বড় বড় মশা ভনভন করছিল এবং দুর্গন্ধের কারণে শ্বাস নেওয়া কঠিন ছিল। সময় ধীরে ধীরে কাটছিল। ঠিক তখনই থানার দরজা খুলল। ভেতরে এলেন এসএইচও সুমিত রায়। নজর পড়ল লকআপে দাঁড়ানো স্নেহার ওপর। তিনি প্রদীপ সাহাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, একে লকআপে ভরেছ কেন? প্রদীপ সাহা দ্বিধাহীনভাবে বললেন,
স্যার, এই মেয়েটি হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল এবং জোরেও চালাচ্ছিল। থামানোর পর বেয়াদবি করতে লাগল, তাই মজা দেখাতে নিয়ে এসেছি। সুমিত রায় হাসতে হাসতে বললেন, ভালো করেছ, এই লোকেদের খুব দেমাক হয়, আইনের সামনে নিজেদের খুব বড় মনে করে। তিনি আসল কারণ জানার চেষ্টাও করলেন না এবং স্নেহাকে অবজ্ঞার চোখে দেখলেন। স্নেহা বুঝতে পারল যে এখানকার দুজন কর্মকর্তাই আইনের রক্ষক নন, বরং ভক্ষক। তার কাছে না মোবাইল ছিল, আর না ছিল কারোর কাছে সাহায্য চাওয়ার উপায়। কিন্তু কপাল তার সাথে দিল। সেই দিনই বিকেল প্রায় 4টের সময় তার মা এসপি জয়শ্রী মিত্র কোনো কাজে থানায় এলেন। থানায় ঢোকার পরই তার নজর লকআপে দাঁড়ানো সালোয়ার কামিজ পরা মেয়েটির ওপর পড়ল। তিনি সাথে সাথেই চিনতে পারলেন সে তার মেয়ে স্নেহা। জয়শ্রী মিত্র সাথে সাথেই লকআপের দিকে এগিয়ে গেলেন এবং অবাক হয়ে বললেন, স্নেহা, তুই এখানে কি করছিস? কে তোকে লকআপে ঢুকিয়েছে? কি হয়েছে? পাশে দাঁড়ানো এক কনস্টেবল এই সব শুনছিল। সে সাথে সাথেই বুঝতে পারল যে এই সাধারণ মেয়েটি নয়, বরং এসপি ম্যাডামের মেয়ে। সে দৌড়ে প্রদীপ সাহার কাছে গেল এবং সব কিছু বলে দিল। প্রদীপ সাহার মুখ সাদা হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে দৌড়ে লকআপের কাছে এলো এবং বলল, এসপি ম্যাডাম, এই মেয়েটি রাস্তায় বেয়াদবি করছিল, আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল। যখন আমরা থামালাম এবং বোঝালাম, তখনই আমাদের গালাগাল দিল এবং বলল, তোমরা জানো না আমি কে? আমি তোমাদের সাসপেন্ড করিয়ে দেব। খুব দেমাক দেখাচ্ছিল, তাই আমরা একে লকআপে ভরে দিলাম। জয়শ্রী মিত্রের মুখ রাগে লাল হয়ে গেল। এ আমার মেয়ে, আর আপনি যা করেছেন তা একেবারেই ভুল। এই কথা শুনে প্রদীপ সাহার হাত পা কাঁপতে লাগল। সে সাথে সাথেই হাত জোর করে বলল, ম্যাডাম, এ আপনার মেয়ে, আমাকে না জানার জন্য মাফ করে দিন। এরপর এমন হবে না। আমি ভেবেছিলাম এ কোনো গ্রামের সাধারণ মেয়ে, তাই গ্রেফতার করে নিয়ে এসেছিলাম। চলুন, আমি এখনই লকআপ খুলে দিচ্ছি এবং একে ছেড়ে দিচ্ছি। কিন্তু জয়শ্রী মিত্র কঠিন স্বরে বললেন, লকআপ খোলার দরকার নেই, এবার যা করার আমি করব। আপনি যা করেছেন তা আইন এবং মনুষ্যত্ব দুটোরই বিরুদ্ধে। তিনি জোরে আওয়াজে জিজ্ঞাসা করলেন, এসএইচও সুমিত রায় কোথায়? তখনই সুমিত রায় পাশে এসে দাঁড়ালেন। হ্যাঁ, বলুন ম্যাডাম। জয়শ্রী মিত্র তার চোখে চোখ রেখে বললেন, আপনারা আমার মেয়েকে লকআপে ভরলেন কেন? পাশে দাঁড়ানো এক কনস্টেবল তাড়াতাড়ি তালা খুলল এবং স্নেহাকে বাইরে বের করল। স্নেহা বাইরে আসতেই তার মায়ের কাছে গেল এবং পুরো ঘটনার গল্প শোনাল। রাস্তায় থামানো, কারণ ছাড়া চালানের হুমকি দেওয়া, চড় মারা এবং বেয়াদবি করা। জয়শ্রী মিত্র সব শুনে বুঝতে পারলেন যে প্রদীপ সাহা এবং সুমিত রায় দুজনেই তাদের উর্দি ও পদের ভুল ব্যবহার করেছেন। তার ভেতরের কর্মকর্তা এবং মা দুজনেই রাগে ভরে উঠলেন। তিনি মনে মনে ঠিক করে নিলেন, এই দুজনকে এদের আসল জায়গা দেখাতে হবে। কারণ ছাড়া আমার মেয়ের উপর হাত তুলেছে, তাও আবার দুবার, আর আইনের অবমাননা করেছে। এবার এদের শাস্তি দেওয়াতেই হবে। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, এখন আপনারা বাঁচতে পারবেন না। আপনারা আইনের ভুল ব্যবহার করেছেন এবং একটি মেয়ের ওপর হাত তুলেছেন। আমি আপনাদের সাসপেন্ড করিয়ে ছাড়ব। এরপর তিনি সাথে সাথেই তার মোবাইল থেকে ডিএম সাহেবকে কল করলেন এবং পুরো ঘটনার তথ্য দিলেন। থানার পরিবেশ হঠাৎ শান্ত হয়ে গেল। প্রতিটি পুলিশওয়ালার মনে হচ্ছিল যে এবার এই মামলায় কেউ বাঁচতে পারবে না। থানায় একটি ভারী নীরবতা ছড়িয়ে পড়েছিল। এসপি জয়শ্রী মিত্রের আওয়াজ ঠান্ডা ছিল, কিন্তু তাতে এমন ওজন ছিল যে সামনে দাঁড়ানো যে কেউই কাঁপতে পারত। ডিএম সাহেব, আমাকে আপনার সাথে এখনই দেখা করতে হবে। ব্যাপারটা গুরুত্বর। আমি আপনার অফিসে আসতে পারব না, আপনাকে এখানেই থানায় আসতে হবে। ফোন রাখার পরই থানায় চাঞ্চল্য শুরু হলো। সুমিত রায় এবং প্রদীপ সাহা একে অপরের দিকে তাকাতে লাগলেন, যেন দুজনেই একে অপরকে দোষারোপ করছে। বাকি কনস্টেবলরা চুপচাপ নিজেদের কোনায় দাঁড়িয়ে রইল। প্রায় ৪৫ মিনিট পর থানার বাইরে সরকারি গাড়ির বহর থামল। গাড়ি থেকে ডিএম সাহেব, তার সাথে এসিএম এবং আরও দুজন কর্মকর্তা নামলেন। তাদের আসতেই পরিবেশে আরও একটি নীরবতা ছেয়ে গেল। এখন কারোর মুখে হাসি তো দূর, চোখ মেলানোরও সাহস ছিল না। ডিএম সাহেব সরাসরি এসপি জয়শ্রী মিত্রের কাছে এলেন। ম্যাডাম, আপনি ফোনে যা বলেছিলেন আমি পুরোটা শুনতে চাই। জয়শ্রী মিত্র তার মেয়ের দিকে ইশারা করলেন। এ আমার মেয়ে, তবে সবার আগে আমি একে একজন নাগরিকের মতো দেখছি, নিজের সন্তান হিসেবে নয়। রাস্তায় একে কারণ ছাড়াই থামানো হয়েছে, মিথ্যে চালান চাওয়া হয়েছে, বেয়াদবি করা হয়েছে, চর মারা হয়েছে এবং তারপর থানায় নোংরা লকআপে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে, তাও আবার কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়া। আমি চাই যে আপনি এই মামলার তদন্ত এখনই এবং এখানেই শুরু করুন। ডিএম সাহেব গুরুত্ব সহকারে মাথা নাড়লেন।
ঠিক আছে, এখনই তদন্ত শুরু হচ্ছে। প্রথমে ডিএম সাহেব আদেশ দিলেন, যেখানে ঘটনা হয়েছিল সেখান থেকে সাথে সাথে কোনো নাগরিককে এনে বয়ান নেওয়া হোক এবং থানায় উপস্থিত সিসিটিভি ফুটেজও পেশ করা হোক। থানার এক কনস্টেবল আস্তে করে বলল, স্যার, ঘটনার সময় রাস্তায় কিছু লোক মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিল, তো সাথে সাথে তাদের ডাকো। 2 ঘণ্টার মধ্যে 3 জন লোক থানায় পৌঁছালেন। তাদের মধ্যে একজন বয়স্ক দোকানদার ছিলেন, যিনি স্পষ্ট বললেন, আমি নিজের চোখে দেখেছি যে মেয়েটি স্কুটি আস্তে চালাচ্ছিল। হেলমেট ছিল না, এটা ঠিক, কিন্তু সে কারোর সাথে বেয়াদবি করেনি। উল্টো ইন্সপেক্টর সাহেব তাকে জোরে চড় মেরেছেন এবং খুব খারাপ কথা বলেছেন। দ্বিতীয় সাক্ষী, এক কলেজের ছাত্র, মোবাইল দিয়ে বানানো ভিডিও দেখালো। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল প্রদীপ সাহা স্নেহাকে চড় মারছেন, 5,000 টাকার চালানের হুমকি দিচ্ছেন এবং আশেপাশের লোকজন দেখছে। তৃতীয় সাক্ষীও একই বয়ান দিল। ডিএম সাহেব প্রদীপ সাহার দিকে তাকালেন। আপনি গ্রেপ্তারের কি কারণ নথিভুক্ত করেছেন? প্রদীপ সাহা ঘাম মুছতে মুছতে বলল, স্যার, সে আমাদের গালাগাল দিয়েছে এবং হুমকি দিয়েছে। ডিএম সাথে সাথেই মাঝখানে থামিয়ে বললেন, এবং এই অভিযোগ প্রমাণ করার জন্য আপনার কাছে কি প্রমাণ আছে? প্রদীপ সাহা চুপ হয়ে গেলেন। এবার থানার সিসিটিভি ফুটেজের পালা। ফুটেজে দেখা গেল স্নেহাকে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই সরাসরি লকআপে ভরা হচ্ছে। প্রদীপ সাহা এবং সুমিত রায় দুজনেই মিলে হাসতে হাসতে কথা বলছেন এবং কোনো ধরনের লিখিত বয়ান বা গ্রেপ্তারের কাগজ তৈরি করা হয়নি। এসিএম ফুটেজ থামাতে থামাতে বললেন, এটা সম্পূর্ণভাবে বেআইনি আটক। ভারতীয় দণ্ডবিধি এবং পুলিশ অ্যাক্ট অনুযায়ী এটা গুরুতর অপরাধ। ডিএম সুমিত রায়কে জিজ্ঞাসা করলেন, এসএইচও সাহেব, থানার প্রধান হওয়ার কারণে আপনার ওপর এই দায়িত্ব ছিল যে আপনি যে কোনো নাগরিকের সাথে আইন অনুযায়ী ব্যবহার করবেন। আপনি এই প্রক্রিয়া কেন থামালেন না? সুমিত রায় অনিচ্ছাকৃতভাবে বললেন, স্যার, আমি ভেবেছিলাম যে ইন্সপেক্টর ঠিক বলছেন এবং মেয়েটি সত্যিই বেয়াদবি করছিল। ডিএম তীক্ষ্ণ চোখে দেখলেন, ভাবনা। আইন ভাবনার ভিত্তিতে চলে না, প্রমাণ এবং প্রক্রিয়ার ভিত্তিতে চলে। আপনি না তো তদন্ত করলেন আর না থামানোর চেষ্টা করলেন। এর মানে হল যে আপনি এই বেআইনি কাজে সমানভাবে অংশীদার। প্রায় 3 ঘণ্টার জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বয়ান এবং প্রমাণের তদন্তের পর ডিএম সাহেব নিজের সিদ্ধান্ত শোনালেন। ইন্সপেক্টর প্রদীপ সাহা এবং এসএইচও সুমিত রায় দুজনকেই অবিলম্বে সাসপেন্ড করা হল। এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আইপিসির ধারা 323 মারধর, 441 বেআইনিভাবে আটকানো এবং 166 আইনের বিরুদ্ধে কাজ করা এর অধীনে মামলা দায়ের করা হবে। থানায় উপস্থিত সব পুলিশওয়ালা প্রথমবারের মতো দেখলেন যে উর্দি পরা লোকেরাও আইনের সামনে ঝুঁকতে পারে। প্রদীপ সাহা এবং সুমিত রায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তারা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। জয়শ্রী মিত্র তার মেয়ের দিকে দেখলেন। চোখে গর্ব এবং চিন্তা দুটোই ছিল। মেয়ে, আজ তুই অনেক কিছু সহ্য করেছিস, কিন্তু তুই কোনো ভুল দাবির সামনে ঝুঁকে চুপ থাকিসনি। এই সাহসী একজন সাধারণ নাগরিকের রাখা উচিত। স্নেহা হালকা হাসল। মা, আজ বুঝলাম যে আইনের সঠিক ব্যবহার কত জরুরি এবং ভুল হাতে তা কত বিপজ্জনক। ডিএম সাহেব যেতে যেতে বললেন, এই মামলা পুরো জেলার জন্য একটি উদাহরণ হবে যে আইন সবার জন্য সমান, সে পুলিশওয়ালা হোক বা সাধারণ নাগরিক। সেই দিনের পর সেই থানায় প্রতিটি পুলিশওয়ালার ব্যবহারে পরিবর্তন দেখা গেল। কেউ কারণ ছাড়া চালান কাটতে বা হুমকি দেওয়ার সাহস করত না, কারণ সবাই দেখে নিয়েছিল যে আইনের আয়না সবাইকে একই রকম দেখায়। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয় তবে দয়া করে এটিকে একটি লাইক দিন এবং বেশি করে মানুষের কাছে শেয়ার করুন। সাথে আমাদের চ্যানেল কালাম ভয়েস সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা পান জ্ঞানবর্ধক এবং সত্যি ঘটনার উপর ভিত্তি করে গল্প।